আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিবোর্ড সম্পর্কে আলোচনা করব। আজকে কিবোর্ডের যে কিগুলো আছে এগুলো সম্পর্কে ডিটেলস বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কিবোর্ড সম্পর্কে আলোচনা করব। আমরা যদিও জানি একটা কির অনেকগুলো কাজ থাকতে পারে, তবে আমরা এই ভিডিওটা ছোট করার স্বার্থে প্রত্যেকটা কির একটা করে কাজ অথবা একের অধিক দেখাতে পারি। কিন্তু কাজ করার সুবিধার জন্য একটি কির ভিতরে অনেকগুলো কমান্ড থাকে। একটা কি দ্বারাই আমরা অনেকগুলো কমান্ড দিতে পারি, তবে সবগুলো কমান্ড এখানে দেখানো সম্ভব না, কারণ সবগুলো কমান্ড দেখাতে চাইলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও মানুষ দেখতে চায় না। আমরা শুধু সেই কমান্ডগুলো সম্পর্কে আলোচনা করব যে কমান্ডগুলো আমাদের প্রতিদিন কাজে প্রয়োজন হয়ে থাকে, আর যে কমান্ডগুলো আমাদের তেমন ব্যবহার হয় না সেই কমান্ডগুলো আমরা ব্যবহার করব না। যদিও কিছু কমান্ড দেখাবো, তাছাড়াও আরও অনেক কমান্ড কিবোর্ডে দেওয়া যায়, সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমরা জানি একটা কির অনেকগুলো কমান্ড থাকতে পারে, তবে সবগুলো কমান্ড নিয়ে আলোচনা করা সম্ভব নয়। সবগুলো কমান্ড নিয়ে আলোচনা করতে চাইলে তাহলে দেখা যাবে যে এই কিবোর্ডটা নিয়ে আমাকে কয়েকটা পর্ব বানাতে হবে। তার জন্য আমরা যে কিগুলো অতীব জরুরি সেই কিগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কিবোর্ডের দিকে লক্ষ্য করলে একদম কোনায় যে কিটা দেখতে পাবো এটার নাম হলো ইএসসি, স্কেপ কি। এই স্কেপ কি সম্পর্কে আমরা আগে জানবো যে স্কেপ কির কাজটা কি। স্কেপ শব্দের অর্থ লুকানো, পলায়ন করা। যে আমরা যদি কখনো কোনো কমান্ডের ক্ষেত্রে ভুল করে কোনো কমান্ড দিয়ে ফেলি, এই কমান্ডগুলো যদি বাতিল করতে চাই তাহলে অবশ্যই স্কেপ কি ব্যবহার করতে হয়। স্কেপ কির কাজটা হলো কোনো কমান্ড বাতিল করা। যদি আমরা কোনো কমান্ডকে বাতিল করতে চাই তাহলে স্কেপ কি চাপ দিতে হবে। যেরকম আমরা যদি এখানে একটা কমান্ড দেই, পেইন্টে ক্লিক করে একটা কমান্ড নিয়ে আসলাম। এখন যদি এই কমান্ডের বক্সটা আমরা বাতিল করতে চাই, আমরা এই ক্রসে ক্লিক করে এটা বাতিল করে দিতে পারি, অথবা ক্যান্সেলে ক্লিক করে এটা বাতিল করে দিতে পারি। কিন্তু যদি আমরা কিবোর্ডের সাহায্যে এটা বাতিল করতে চাই তাহলে এই ইএসসিতে চাপ দিতে হবে। স্কেপ কি চাপ দিলে এরকম কমান্ড বাতিল হয়ে যাবে। যত ধরনের কমান্ড করব আমরা, এই কমান্ডগুলো যদি বাতিল করতে চাই স্কেপ কি চাপ দেওয়ার সাথে সাথে এগুলো কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমি যদি কোনো কমান্ড দিয়ে ফেলি, ওই কমান্ডটা বাতিল করতে চাই, সেই কমান্ডটা স্কেপ কিতে চাপ দিলেই সেই কমান্ডটা বাতিল হয়ে যাবে। এরপরে যে কিটা আছে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো, এগুলোকে বলা হয় ফাংশন কি। ফাংশন কির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আছে, তবে আমরা এখানে প্রত্যেকটা ফাংশন কির একটি করে কাজ আপাতত শিখব। একটা ফাংশন কির অনেকগুলো কাজ হতে পারে, অনেকগুলো কাজ আছে, তবে এই ফাংশন কি সম্পর্কে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে ফাংশন কি সম্পর্কে একটা ভিডিও বানানোর প্রয়োজন। আমরা শিখব ফাংশন কির কাজ। যদিও ফাংশন কির বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ আছে, আমরা এখান থেকে কয়েকটা ফাংশন কির গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে জানব। প্রথমে F1 বোঝানোর সুবিধার্থে আমরা এগুলো আপনাদের লিখে দিয়েছি, যাদের কোনো কমান্ড মনে না থাকবে তারা স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারেন। প্রথমে যেটা আছে সেটা হলো F1। কন্ট্রোল ধরে যদি F1 চাপ দেই তাহলে দেখবেন যে এই যে আমরা মেনু বারের নিচে যে কাজগুলো আমরা দেখতে পারি, এই কাজগুলো যদি আপনি লুকিয়ে ফেলতে চান তা লুকিয়ে ফেলতে পারবেন। আপনি যদি কন্ট্রোল ধরে F1 এ চাপ দেন তাহলে দেখবেন এগুলো চলে যাবে। ভুলবশত এরকম মানুষ চাপ দিয়ে এগুলো তাড়িয়ে দেয়। এখন কি করতে হবে, এইবারের এই কাজগুলো আপনি দেখতে চাইলে বারবার কি করতে হবে, এখানে ক্লিক করে আপনাকে নিয়ে আসতে হবে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন দেখেন আবার ওগুলো চলে যাবে। এরকম সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনি আবার কি করবেন, কন্ট্রোল CTRL এই কন্ট্রোল কি ধরে যদি আপনি F1 এ আবার চাপ দেন এটা চলে আসবে। তাহলে আমরা বিভিন্ন কাজের সময় দেখি যে এই আমার মেনু বারের যে নিচে বারটা আছে এই বারটা থাকে না। এই বারটা না থাকার এটা একটা অন্যতম কারণ, যে আমরা যদি এই বারটা আমাদের কম্পিউটারে না থাকে তাহলে আমরা এটা কন্ট্রোল F1 চাপ দিলে চলে আসবে। আবার যদি তাড়িয়ে দিতে চাই
কন্ট্রোল ধরে F1 এ চাপ দিলেই চলে যাবে। তাহলে বন্ধুরা F1 এর কাজটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। এরপরে যেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করব তখন বিভিন্ন কাজ ছোট করে দেখার জন্য আমাকে অফিস বাটনে ক্লিক করতে হয়, প্রিন্ট, এরপরে প্রিভিউতে ক্লিক করলে এটা ছোট করে দেখায়। এখান থেকে বের হতে চলে ক্লোজে ক্লিক করতে হয়। কিন্তু এই কাজটা যদি আমরা কন্ট্রোল ধরে F2 চাপ দেই, কি ধরে কন্ট্রোল ধরে F2 চাপ দেই, তাহলে এটা প্রিন্ট প্রিভিউ আমাকে দেখাবে। এখান থেকে বাহির হওয়ার জন্য আবার কন্ট্রোল ধরে F2 চাপ দেব, বের হতে পারবো। অথবা আমরা কন্ট্রোল F2 ধরে এভাবে চলে আসলাম, আমরা এখানে ক্লোজে ক্লিক করে বের হয়ে যেতে পারি। অথবা ESC, একটু আগে যেটা শিখলাম স্কেপ কির কাজ, স্কেপ কি চাপ দিলেও বের হতে হলে স্কেপ কি চাপ দিলেও আমরা এইখান থেকে বের হয়ে আসতে পারবো। এরপরে যে অপশনটা দেখাবো সেটা হলো চেঞ্জ কেস। চেঞ্জ কেসের কাজটা হলো যে আমরা যদি কখনো ছোট হাতের লিখে ফেলে গেলে বড় হাতের করা যাবে, আবার বড় হাতের করলে এটা আবার ছোট হাতের প্রয়োজন হলে ছোট হাতেরও করে নিতে পারবো। কিভাবে? যে লেখাগুলো আপনি ছোট বা বড় হাতের লেখা দরকার সেই লেখাগুলো আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি আমরা শিফট ধরে F3 চাপ দেই তাহলে দেখবেন এই চেঞ্জ কেসগুলো পরিবর্তন হতে থাকবে। একটা করে চাপ দিবেন, এগুলো পরিবর্তন হতে থাকবে। তাহলে এর সাহায্যে আমরা কি করতে পারবো? কেসগুলো পরিবর্তন করতে পারবো। মানে লেটারগুলো ছোট হাতে থাকলে বড় হাতের করা যাবে, অথবা বড় হাতে থাকলে ছোট হাতের করতে পারবো। এই কমান্ডটা কি? শিফট ধরে F3। এরপরের অপশনটা ক্লোজ, বন্ধ করা, অথবা এক্সিট। এই ডকুমেন্টটা যদি আমরা বন্ধ করে দিতে চাই, যে আমি এই ডকুমেন্টটা কি করে দিব? বন্ধ করে দিব, তাহলে আমরা এই ক্রসে ক্লিক করে বন্ধ করি, অথবা এখান থেকে আমরা অফিস বাটনে ক্লিক করি, এরপরে ওয়ার্ড এক্সিটে ক্লিক করলে এটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। যে আমরা যদি চাই যে না আমরা এই ফাংশন কির সাহায্যে বন্ধ করব, তাহলে অল্টার ধরে F4 চাপ দিতে হবে। অল্টার ধরে যদি আমি F4 চাপ দেই তাহলে কি হবে? ওই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। তাহলে এখানে আমরা F4 পর্যন্ত কাজগুলো দেখে নিলাম। এরপরে কি আছে? 5। এখন আমরা ফাংশন কির F5 এর কাজ দেখব। F5 এর কাজটা যে আমরা যদি এই স্ক্রিনটা মাইক্রোসফট ওয়ার্ডের এই স্ক্রিনটা যদি আমরা ছোটো করতে চাই, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এই ঘরের মতো চিহ্নতে ক্লিক করলে ছোটো হবে। আবার যদি এখানে ক্লিক করি এটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এই কাজটা যদি আমরা মাউসের সাহায্য বাদে কিবোর্ডের সাহায্যে করতে চাই, তাহলে যদি আমরা এখানে অল্টার ধরে F5 চাপ দিই, অল্টার ধরে F5 চাপ দিই, তাহলে ছোটো হয়ে যাবে। এখন এটা যদি বড় করতে চাই, বড় করার জন্য এখানে অল্টার ধরে F10, অল্টার ধরে আমি যদি অল্টার ধরে F5 চাপ দিলে এই স্ক্রিনটা কি করা যাবে? ছোট করা যাবে। আবার অল্টার ধরে F10 চাপ দিলে স্ক্রিনটা বড় করা যাবে। এখন আমরা দেখব F6 এর কাজ। ফাংশন কির F6 যে কাজটা সেটা আমরা এখন দেখব। নেক্সট উইন্ডোজে যাওয়ার জন্য আমরা অল্টার ধরে F6 চাপ দিলে নেক্সট উইন্ডোতে যাওয়া যাবে। এটা মাউস দ্বারা যেতে চাইলে আমরা এই যে নিচের বারের দিকে যখন মাইক্রোসফট ওয়ার্ডের চিহ্ন আসছে এখানে মাউস পয়েন্টার রাখলে আমরা দেখতে পারবো যে প্রথমে একটা ডকুমেন্ট দিয়ে আছে, তারপরে একটা, এরকম 3টা ডকুমেন্ট আমরা নিচ্ছি। এখন যদি এই কিবোর্ডের সাহায্যে এই ডকুমেন্টগুলো আমরা দেখতে চাই তাহলে আমরা অল্টার ধরে F6 চাপ দিব। অল্টার ধরে যখন আমি F6 চাপ দিব তাহলে পরের উইন্ডোজটা ওপেন হবে। তারপর যদি আবার একটা চাপ দেই তারপরের উইন্ডোজটা ওপেন হবে। তারপর আবার যদি আরেকটা চাপ দেই আবার আমাদের প্রথম উইন্ডোজটা চলে আসলো। এরকম আমরা যখন আমাদের প্রয়োজন হবে যে আমরা একাধিক উইন্ডোজ নিয়ে কাজ করতেছি, এই একাধিক উইন্ডোজ নিয়ে কাজ করার সময় যদি মনে হয় যে আমরা এই উইন্ডোজ থেকে অন্য একটা উইন্ডোজে যাওয়া প্রয়োজন, তখন আমরা অল্টার F6 চাপ দিলে আমরা কি করতে পারবো? অন্য উইন্ডোজতে প্রবেশ করতে পারবো। F7 এর কাজটা হলো যে আমরা বিভিন্ন সময় যদি কোনো ওয়ার্ডের বানান ভুল করি তাহলে এটা আমরা কি করতে পারবো? শুদ্ধ করতে পারবো। বোঝানোর সুবিধার্থে আমরা একটা ওয়ার্ড লিখি, তাহলে F7 এর সাহায্যে আমরা কোনো ওয়ার্ডের ভুল সংশোধন করতে পারবো। স্পেলিং ভুল, যে আমরা নিচে একটা সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সে লেখা আছে সার্টিফিকেট ইজ দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। আচ্ছা, ইম্পর্টেন্ট লেখাটা আমার বানান ভুল হয়েছে। যদিও আমি
ইম্পর্টেন্ট বানানটা শুদ্ধ করতে চাই, তাহলে এই ইম্পর্টেন্ট বানানটা আমি শুদ্ধ করতে পারি কীভাবে? ইম্পর্টেন্ট উপরে কার্সর রাখার পরে যদি আমরা এখানে F7-এ চাপ দেই তাহলে কি হবে? স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং অ্যান্ড গ্রামার এখান থেকে কি করা যাবে? ভুল হলে ঠিক করা যাবে। এই অপশন থেকে আমরা এখানে যে বানানটা লিখতে চেয়েছিলাম সেই বানানটা এখানে নিচে আপনাকে সাজেশন দিবে, আর উপরের বানানটা আপনাকে ভুল হয়েছে। IMPORTANT ইম্পর্টেন্ট বানানটা এটা হবে। যে আমি লিখে ফেলছি কি IMPOTENT ইম্পর্টেন্ট, যে আমার বানানটা ভুল হয়েছে। যে আমি যেহেতু এই উপরের বানানটা শুদ্ধ, আমরা যদি এখান থেকে চেঞ্জে ক্লিক করি তাহলে দেখবেন যে এটা শুদ্ধ হয়ে গেছে। আর এখানে আমাদের বলতেছে দ্য স্পেলিং অ্যান্ড গ্রামার চেক ইজ কমপ্লিট। তাহলে আমরা কখনো যদি কোনো ওয়ার্ড বা কোনো ডকুমেন্টের কোনো লেখার স্পেলিং যদি আমরা ভুল করে ফেলি তাহলে আমরা কি করতে পারবো? এটার সাহায্যে শুদ্ধ করে নিতে পারবো। তাহলে ওয়ার্ড কারেকশনের কাজটাই হলো যে আমরা স্পেলিং চেক করতে পারি, বানান ভুল হলে শুদ্ধ করতে পারি। এখন আমরা F8 এর কাজ দেব। F8 অল্টার F8 ধরলে আমরা কি করতে পারি? ম্যাক্রো চালু করতে পারি। অল্টার ধরে যদি আমরা F8-এ চাপ দেই তাহলে দেখবেন একটা বক্স আসবে। এটা হলো ম্যাক্রো। ম্যাক্রো সম্পর্কে আমরা যারা ভালো জানি তারা আমরা জানি যে ম্যাক্রোর কাজটা কি। ম্যাক্রোর কাজটা হলো যে একটা ডিজাইনকে রেকর্ড করে রাখা, কোনো লেখা না, লেখার ডিজাইনগুলো শুধু রেকর্ড করে রাখা যাবে। যে আমি একটা সুন্দর ডিজাইনটা রেকর্ড করে রাখতে পারি, এই ডিজাইনটা যে কোনো লেখার উপরে প্রয়োগ করতে পারি, এটা হলো ম্যাক্রোর কাজ। যে ম্যাক্রোর কাজটা যেহেতু এখানে ফাংশন কির কাজে আমরা ম্যাক্রোর কাজটা একটু বড়, কারণ ম্যাক্রোর কাজটা দেখাতে গেলে আপনাকে কী করতে হবে? আমাকে প্রথমে ফুল সাজানো দেখাতে হবে, তারপর ম্যাক্রো রেকর্ড করে দেখাতে হবে, তারপর ম্যাক্রো প্রয়োগ করে দেখাতে হবে। এটা মনে করেন একটু বড় ধরনের কাজ। আর যেহেতু এই সাজানো ডিজাইনগুলো আমাদের বেশিরভাগ সময় প্রয়োজন হয় না, তবে এটার অনেক সুবিধা আছে, আমরা এটা ব্যবহার করতে পারি। আজকে এটা দেখাবো না। যদি আপনাদের কখনো প্রয়োজন হয় কারো যে ম্যাক্রো আমার জানা দরকার, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ তাকে আবার একটা ভিডিওতে দেখিয়ে দিব ম্যাক্রোর কাজটা। এখন F8-এর কাজটা তাহলে ম্যাক্রো বাদে আরেকটা কাজ দেখাই, সেটা হলো সিলেক্ট করা। এই যে আমরা সিলেক্ট করলাম, অল্প কিছু লেখা সিলেক্ট করার পরে যদি আপনি এই সিলেকশনটা বাড়াতে চান তাহলে F8-এ চাপ দিবেন। F8-এ চাপ দিলে দেখবেন এই সিলেকশনগুলো কী হতে থাকবে? বাড়তে থাকবে। এই সিলেকশনগুলো বাড়তে থাকবে। এরকম আমরা সহজেই কোনো সিলেকশন বাড়াতে চাইলে F8-এর সাহায্যে কী করে নিতে পারবো? বাড়িয়ে নিতে পারবো কোনো সিলেকশন বাড়ানো। তাহলে বন্ধুরা আমরা F8-এর দুটা কাজ আছে, একটা কাজ দেখে নিলাম যে কীভাবে সিলেকশনটা বাড়াতে হয়। যে আমরা যদি অল্প কিছু সিলেকশন করে ফেলি, তারপরে যদি এই সিলেকশনটা আরেকটু বাড়ানোর দরকার থাকে তাহলে আমরা চাইলে এটা সাহায্যে বাড়িয়ে নিতে পারবো। আর ম্যাক্রোর কাজটা যেহেতু একটু বড়, তার জন্য এটা দেখাইলাম না। এখন আমরা F9-এর কাজটা দেখাবো। F9-এর কাজটা হলো যে ম্যানো কমান্ডের, এটার কাজটা হলো ম্যানো কমান্ড দেওয়া। ম্যানো কমান্ড কী হবে? যে আমরা এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, এই যে কমান্ডগুলো আছে এগুলো আমরা কি করতে পারি? এই অল্টার ধরে F9-এর সাহায্যে এগুলো কমান্ড হিসাবে দেখতে পারি। যেরকম যে আমি যদি এখান থেকে অল্টার ধরে F9-এ চাপ দেই তাহলে দেখবেন যে সবগুলোতে একটা করে কি কমান্ডের চিহ্ন চলে আসছে। এটা হোমের চিহ্ন, এটা ইনসার্টের চিহ্ন, এটা পেজ লেআউটের চিহ্ন, প্রিন্ট পেজ লেআউটের চিহ্ন, এরপরে রেফারেন্স, এরকম বিভিন্ন চিহ্ন দিয়ে আসছে এখানে। এখান থেকে যদি আমি অল্টার ধরে আমি যদি ইনে চাপ দিই তাহলে আমি ইনসার্টে ঢুকতে পারবো, পিতে চাপ দিলে প্রিন্ট লেআউটে ঢুকতে পারবো। অল্টার ধরে পিতে চাপ দিলাম, অল্টার ধরে পিতে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমরা এটার ভিতরে ঢুকতে পারলাম। এটার ভিতরে বিভিন্ন কমান্ড দিয়ে আছে, যদিও এগুলো একটু বিস্তারিত কমান্ড, এগুলো সম্পর্কে আপনি যদি চেষ্টা করেন শেখার জন্য এমনি শিখে নিতে পারবেন। তাহলে আমরা এর সাহায্যে কী করতে পারবো? বিভিন্ন কমান্ড দিতে পারবো। ঠিক আছে, যে আমরা অল্টার ধরে F9-এ চাপ দিলে বিভিন্ন কমান্ডের শর্টকাট আসবে, এখানে মেনু কমান্ডের শর্টকাট আসবে। এখানে কিছু কমান্ডের আপনি নির্দেশ দেখতে পাবেন। এরপরে যেটা আছে সেটার নাম হলো ওপেন। ওপেন শব্দ তো খোলা। যে আমরা যদি কোনো পুরাতন ফাইলগুলো খুলতে চাই তাহলে কন্ট্রোল ধরে F12 মানে F12-এ চাপ দেওয়ার সাথে সাথে আপনি এই ফাইল ক্লিক, ওপেন ক্লিক করে যেটা করেন সেটা করতে পারবেন। কোনো পুরাতন ডকুমেন্ট যদি আমরা ওপেন করতে চাই, কন্ট্রোল ধরে F12 চাপ দিলে ওপেন
F12 এ চাপ দিলে সেটা ওপেন করতে পারবো। তারপরে F12 এ চাপ দিলে এই বক্সটা আসবে, যে জিনিসগুলো বা যেটা আমার পছন্দ হয় এখান থেকে যেটা আমার ওপেন করা দরকার সেটা আমরা যদি ক্লিক করে ওপেনে ক্লিক করি তাহলে ওটা ওপেন হয়ে যাবে। তাহলে আমরা ওপেন করতে চাইলে কন্ট্রোল ধরে F12 এ চাপ দিলেও ওপেন করতে পারবো, ওপেনের বক্স নিয়ে আসতে পারবো, অথবা কন্ট্রোল ধরে যদি ওতে চাপ দেই, ওতে চাপ দেওয়ার সাথে সাথেও এই বক্সটা কি করতে পারবো, ওপেন নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা কোনো পুরাতন ডকুমেন্ট যদি আমরা ওপেন করতে চাই, কন্ট্রোল ও দিলেও কোনো পুরাতন ডকুমেন্ট ওপেন করতে পারবেন, আর কন্ট্রোল F12 চাপ দিলেও কোনো পুরাতন ডকুমেন্ট ওপেন করতে পারবেন। তাহলে বন্ধুরা আমরা F1 থেকে F12 পর্যন্ত এই 12টা কি নাম হলো, ফাংশন কি। এই ফাংশন কির সবগুলো কাজে আমরা ভালোভাবে আপনাদের কি করলাম, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন যে কিটা দেখাবো সেটার নাম হলো সিম্বল কি। সিম্বল শব্দ তো প্রতীক বা চিহ্ন। এখানে ব্যাক স্পেসের আগ পর্যন্ত যতগুলো কি আছে এগুলোর নাম হলো সিম্বল কি। এই যে 1 2 3 4 5 লেখা আছে এগুলো হলো কি, সিম্বল কি। সিম্বল শব্দ তো প্রতীক বা চিহ্ন। এখানে দেখেন যে বিভিন্ন প্রতীক বা চিহ্ন দিয়ে আছে। আমরা যদি একটু ঝুম করে বড় করি, এখানে আমাদের যখন কিছু সময় আছে স্টার চিহ্ন দরকার হবে, কিছু সময় আছে ডলার চিহ্ন দরকার হবে, কিছু সময় পার্সেন্ট চিহ্ন দরকার হবে। এগুলো আমরা তুলতে পারি। এগুলো কীভাবে তুলতে হবে, যখনই আমরা এগুলো ব্যবহার করতে যাব তখন আমাকে শিফট ধরে এগুলো ব্যবহার করতে হবে। যে আমরা যদি কিবোর্ডের শিফট কি চেপে ধরি, কিবোর্ডের এই যে শিফট কি আছে, শিফট কি চেপে ধরে যদি আপনি এই চিহ্নতে চাপ দেন তাহলে এই চিহ্নগুলো উঠতে থাকবে। তাহলে শিফট ধরে যে চিহ্নতে চাপ দিবেন দেখবেন ওই চিহ্নগুলো এখানে উঠতে থাকবে। কিন্তু শিফট ছাড়া যদি আপনি চাপতে থাকেন শুধু ওই নাম্বারগুলো উঠবে, নাম্বারগুলো শুধু আসতে থাকবে। তাহলে এই চিহ্ন, এই সিম্বলগুলো দরকার থাকলে আমাকে কি করতে হবে, কিবোর্ডের শিফট কি চেপে ধরে রাখতে হবে, তারপরে যে সিম্বলে চাপ দেবেন সেই সিম্বলটা এখানে উঠবে। আশা করি সিম্বল কি কাজটা আমরা বুঝতে পারছি। এই ট্যাব কি, ট্যাবের কাজটা হলো যে আমরা একটু বেশি বেশি ফাঁকা তৈরি করতে পারি। যখনই আমাদের স্পেসের চেয়ে একটু বেশি ফাঁকা দরকার হবে তখনই আমরা ট্যাব ব্যবহার করব। এখানে ট্যাবে চাপ দিলেই দেখা যাবে যে একটু ফাঁকাটা একটু কি হবে, বেশি হবে। আমরা লেখালেখি করার সময় যদি এখান থেকে ট্যাব ব্যবহার করি দেখবেন যে ফাঁকাটা কি হবে, বেশি হবে। আর যদি আপনি স্পেস দেন তাহলে অল্প অল্প ফাঁকা হবে। স্পেস দিলে অল্প অল্প ফাঁকা হবে, আর ট্যাব দিলে কি হবে, ফাঁকাটা একটু বেশি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি লেখালেখি করার সময় যদি ট্যাব ব্যবহার করি, যে একটা ওয়ার্ড লেখার পর যদি ট্যাব দেই তাহলে একটা ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডের মাঝখানে ফাঁকা কি হবে, বাড়বে, একটু বেশি ফাঁকা হবে। আর যদি আমরা স্পেস ব্যবহার করি তাহলে অল্প ফাঁকা হবে। এরপরে যেটা আছে সেটার নাম হলো ক্যাপস লক। ক্যাপস লকে একটা চাপ দিলেই দেখবেন এখানে একটা ক্যাপস লকের বাতি জ্বলবে, আবার একটা চাপ দিবেন এই বাতিটা কি হয়ে যাবে, নিভে যাবে। যে ক্যাপস লকের বাতি জ্বালানো অবস্থায় যে আপনি লিখবেন সব ক্যাপিটাল লেটার হবে। মাইক্রোসফট ওয়ার্ডে যাই লিখবো ক্যাপস লকের বাতি জ্বালানো অবস্থায় সব কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আবার যদি আপনি ক্যাপস লকে একটা চাপ দেন এই বাতিটা নিভে যাবে। নিভে যাওয়া অবস্থায় যা লিখবেন সব কি হবে, ছোট হাতের হবে। তাহলে আমরা ক্যাপস লকের বাতি অন অবস্থায় যদি কোনো লেখালেখি কাজ করি তাহলে সব লেটারগুলো কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আর ক্যাপস লকের বাতি অফ করা অবস্থায় যদি আমরা কোনো কাজ লেখালেখি কাজ করি, পরের কিটার নাম ক্যাপস লক। ক্যাপস লকে একটা চাপ দিলে এখানে একটা বাতি জ্বলবে। বাতি জ্বালানো অবস্থায় আপনি যা লিখবেন ABCD এই লেটারগুলো সবই কি হবে, ক্যাপিটাল লেটার হবে। আর এই ক্যাপস লকে আরেকটা চাপ দিলেই বাতিটা নিভে যাবে। এই বাতিটা নিভানো অবস্থায় যা লিখবেন সবগুলো স্মল লেটার হবে। তার মানে আমাদের যখন সব বড় হাতের লেখা দরকার হবে তখন আমরা ক্যাপস লকে একটা চাপ দিব, চাপ দেওয়ার সাথে সাথে এই বাতিটা জ্বলে যাবে। তখন আমরা কি লেখালেখি কাজ করলে সব ক্যাপিটাল লেটার হবে। আবার যখন আমাদের ছোট হাতে লেখার দরকার হবে বা সব ছোট হাতে লিখতে চাই তখন আবার এই বাতিটা নিভে দিব। এইখানে ক্যাপস লকে একটা চাপ দিলেই বাতিটা নিভে যাবে। তাহলে কি করতে পারবো, আমরা সব ছোট হাতে লিখতে পারবো। শিফটের কাজ হলো নির্দিষ্ট একটা লেটারকে বড় করা। আমরা যখন সেন্টেন্স লিখবো, সেন্টেন্স লেখার সময় যদি আপনি শিফট ধরে যে লেটারে চাপ দিবেন, শিফট ধরে যদি আপনি এতে চাপ দেন তাহলে এই লেটারটা কি হবে, বড় হবে। শিফট ধরে যদি আপনি এফে চাপ দেন এফ কি হবে, বড় হবে। তার মানে যখন আমাদের কোনো একটা লেটারকে বড় করার দরকার হবে আমরা শিফট ধরে সেই লেটারে চাপ দিব, তাহলে ওই লেটারটা বড় হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই ক্যাপস লকের সাহায্যে আমরা কি করতে পারবো, সব বড় হাতে লিখতে পারবো অথবা সব ছোট হাতে লিখতে পারবো।
আর শিফটের সাহায্যে আমরা নির্দিষ্ট একটা লেটারকে কী করতে পারবো, বড় হাতের লিখতে পারবো। আমরা সাধারণত বইয়ের ভাষা যে বইয়ে যে ধরনের ভাষা ব্যবহার করি সেগুলো হলো সব ছোট হাতের হয়, শুধু সেন্টেন্সের প্রথমটা বড় হাতের হয়, অথবা বিশেষ বিশেষ কিছু লেটার বড় হাতের করার দরকার হয়, তখন আমরা শিফট ধরে ওই লেটারগুলোতে চাপ দিলে ওই লেটারগুলো কী হবে, বড় হবে। এরপর অপশনটা কন্ট্রোল। কন্ট্রোল ধরে যদি আপনি এতে চাপ দেন সব লেখাগুলো কী হবে, সিলেক্ট হবে। আমরা কখনো লেখালেখি করার সময় যদি আমরা দেখি যে কোনো লেখা সিলেক্ট করব, তাহলে কন্ট্রোল এ চাপ দিলে কী হবে, লেখাগুলো সব সিলেক্ট হয়ে যাবে। আর যদি কোনো কাজ আপনি সেভ করে রাখতে চান কম্পিউটারে, যে আপনি একটা কাজ করছেন, যে গুরুত্বপূর্ণ কাজ করছেন, সেটা আপনি কি করে রাখবেন, কম্পিউটার সেভ করে রাখবেন। এই সেভটা করার জন্য আপনাকে কন্ট্রোল এস দিতে হবে। ধরলাম যে আমরা একটা কাজ করার পরে যদি এটা আমরা এখানে সেভ করতে চাই, কন্ট্রোল এস, কন্ট্রোল ধরে যদি আমি এস চাপ দেই তাহলে সেভের একটা বক্স আসবে। এটা হলো সেভ অ্যাজ নামক একটি ডায়লগ বক্স। এই সেভের বক্সে এখানে আপনি ইচ্ছা মতো একটা নাম লিখবেন, নাম লেখার পরে কি করবেন, সেভে ক্লিক করবেন, তাহলে এটা কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রোল এস এর সাহায্যে যে কোনো ডকুমেন্ট কী করে দিতে পারবো, সেভ করতে পারবো। আর যদি কোনো লেখা আপনি কেটে ফেলতে চান, এটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিলে লেখাগুলো কি হবে, সিলেক্ট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কন্ট্রোল এর সাহায্যে কোনো লেখাকে কি করে ফেলতে পারি, আমরা সিলেক্ট করে ফেলতে পারি। কন্ট্রোল এর সাহায্যে লেখাগুলোকে সিলেক্ট করতে পারি, আর কন্ট্রোল এস এর সাহায্যে যে কোনো কাজ সেভ করে রাখতে পারি। কি উইন্ডোজের কাজটা হলো যে আমরা মাউস দ্বারা যেরকম বিভিন্ন প্রোগ্রামে প্রবেশ করতে পারি, এরকম উইন্ডোজ কির সাহায্যেও বিভিন্ন প্রোগ্রামে কী করতে পারবো, প্রবেশ করতে পারবো। উইন্ডোজ কিতে প্রবেশ করার জন্য, উইন্ডোজ কির সাহায্যে বিভিন্ন প্রোগ্রামে প্রবেশ করার জন্য আমরা কিবোর্ডের এই যে উইন্ডোজ কিতে চাপ দিব। উইন্ডোজ কিতে প্রেস করার পরে আমরা এখানে এরকম মেনু দেখতে পাবো। আমরা এখানে যে মেনুতে যাওয়া প্রয়োজন, যে ফাংশনে যাওয়া প্রয়োজন, সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এই সিলেক্টটা অ্যারোর সাহায্যে সিলেক্ট করতে পারি, অথবা ট্যাবের সাহায্যেও কী করতে পারি, আমরা সিলেক্ট করতে পারি। ট্যাবের সাহায্যে আমরা কি করব, এটা যে প্রোগ্রামে ঢুকতে চাই সেটা আমরা সিলেক্ট করব। ট্যাব অ্যারো এর সাহায্যে সিলেক্ট করার পরে আপনি ইন্টারে চাপ দিবেন। ইন্টারে চাপ দিলে কি করতে পারবেন, বিভিন্ন প্রোগ্রামে আপনি ঢুকতে পারবেন। বিভিন্ন প্রোগ্রাম যদি আপনি বন্ধ করে দিতে চান, আপনি যদি অল্টার ধরে F4 চাপ দেন, অল্টার ধরে F4, এই যে আমরা এখানে দেখেছিলাম যে অল্টার ধরে F4 চাপ দিলে যে কোনো প্রোগ্রাম কি হয়, বন্ধ হয়। তাহলে আমরা উইন্ডোজ কির সাহায্যে কি করতে পারবো, যে কোনো প্রোগ্রামে প্রবেশ করতে পারবো, এবং অল্টারের সাহায্যে যে কোনো প্রোগ্রাম থেকে কি করতে পারবো, বের হয়ে আসতে পারবো। এরপরে যে কিটা আছে সেটার নাম হলো কন্টেস্ট কি। এই যে যেগুলো কিগুলো ডবল ডবল আছে সেগুলো একই কাজ, যেমন শিফট কি দুইটা আছে, এই যে কন্ট্রোল কি এই যে দুইটা আছে, অল্টার কি দুইটা আছে, এই কাজগুলো একই। যেহেতু এই কিগুলো বেশি ব্যবহার করা হয়, তার জন্য এই কিবোর্ডগুলো যেন একটা নষ্ট হয়ে গেলে আরেকটা দিয়ে আপনি কাজ করতে পারেন, তার জন্য এগুলো ডবল ডবল দিয়ে আছে। আপনি এগুলো যে কোনোটা ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছা মতো, সুবিধা মতো। এখন আমরা দেখব এইটার নাম হলো কন্টেস্ট কি। কন্টেস্ট কির কাজটা হলো যে কোনো ইংরেজি ওয়ার্ডের বানান শুদ্ধ করা। কোনো ইংরেজি ওয়ার্ডের বানান কি করা, শুদ্ধ করা। এর আগে আমরা দেখব কন্টেস্ট কির কাজটা। এটার নাম হলো কন্টেস্ট কি। তীরের মতো যে কিটা আছে এটার নাম কি, কন্টেস্ট কি। এই কন্টেস্ট কির কাজটা হলো ইংরেজি কোনো ওয়ার্ডের বানান হলে, ভুল হলে ওটা শুদ্ধ করা যাবে। প্রথমে আমরা কিছু লিখলাম, লেখার পর যদি দেখা গেল যে এখানে আমরা একটা ভুল করছি, এই ভুলটা যদি আমরা শুদ্ধ করতে চাই, তাহলে এই ভুলের উপরে প্রথমে এই দাগটাকে রাখতে হবে। দাগের নাম হলো কার্সর। ভুলের উপরে কার্সরটা রাখার পর আমরা যদি কিবোর্ড থেকে কন্টেস্ট কিতে চাপ দেই, তাহলে আমাদের শুদ্ধের একটা লিস্ট দেখাবে, যেটা যদি প্রথমটা শুদ্ধ হয়ে থাকে তাহলে আমরা শুধু ইন্টার দিলেই এটা শুদ্ধটা বসে যাবে। আর যদি দেখা যায় যে না এটা শুদ্ধ বা নিচেরটা শুদ্ধ, সেটা আমাকে সিলেক্ট করে তারপর ইন্টার প্রয়োগ করতে হবে। যেহেতু প্রথমটা শুদ্ধ, প্রথমটা সিলেক্ট করাই থাকবে সবসময়, আমরা শুধু ইন্টার চাপ দিলেই ভুল বানানটা শুদ্ধ করে ফেলতে পারবো। আমরা এই কাজটা, একই কাজটা আমরা মাউস দ্বারাও করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমরা ওভারে ক্লিক করি তাহলে এটা শুদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা কিবোর্ডের সাহায্যে কাজ শিখতেছি, তার জন্য কিবোর্ডের কাজটা দেখাইলাম যে এই কন্টেস্ট কির সাহায্যে কী করা যাবে, ইংরেজি ওয়ার্ডের বানান ভুল হলে শুদ্ধ করা যাবে। আমরা একটু আগেই উইন্ডোজ কি আলোচনা করলাম। উইন্ডোজ কির সাহায্যে আমরা বিভিন্ন প্রোগ্রামে ঢুকতে পারি। যে প্রথমে আমরা উইন্ডোজে ক্লিক করব, উইন্ডোজে ক্লিক করার পরে আমরা এই যে প্রোগ্রামে ঢুকতে চাই সেটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কী করতে হবে, ওইটাই আবার ইন্টার দিতে হবে, তাহলে আমরা ওই প্রোগ্রামটাই ঢুকতে পারবো।
এরকম ইন্টারের অনেকগুলো কাজ আছে। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, কাজ করার পরে যদি আমরা দেখা যায় ইন্টার শব্দ অর্থ প্রবেশ করা, যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ইন্টার ব্যবহার করি তাহলে কার্সরটা লাইনের নিচে থেকে শুরু হয়। আমরা একটা লাইন লেখার পরে যদি আমরা ইন্টার প্রেস করি কিবোর্ড থেকে, ইন্টার প্রেস করলে লাইনটা প্রথম থেকে শুরু হবে। আবার কিছু লেখালেখি করার পর যদি আবার দেখা যায় যে আমার এখানে নিচে থেকে ব্যবহার করা দরকার, আবার কি করতে হবে, ইন্টার চাপ দিতে হবে। তার মানে ইন্টারের কাজ হলো কার্সরটাকে লাইনের নিচে নামানো। কিন্তু আমরা যদি কখনো এই কার্সরটা কোনো লাইনের সামনে রাখি তাহলে ওই লাইন সহ নিচে নামবে। মনে করি আমার এই লাইন সহ একটু নিচে নামানোর দরকার, বা এই লাইন 3টা লাইন সহ কি করা দরকার, একটু নিচের দিকে নামানোর দরকার। তাহলে যদি আমি এই লাইনের প্রথমে কার্সর রাখি, রাখার পরে যদি আমি ইন্টার প্রেস করি তাহলে কি হবে, লাইন নিচের দিকে নামবে। তাহলে এই কার্সরটা যদি শেষে থাকে শুধু ওই কার্সরটা নিচে নামবে, আর যদি কার্সরটা লাইনের প্রথমে থাকে তাহলে ওই লাইন সহ কি করবে, নিচে নামবে। আর যদি লাইনের শেষে থাকে শুধু কার্সরটা নিচে নামতে থাকবে। তাহলে আমরা ইন্টারের কাজটা বুঝতে পারলাম যে ইন্টারের কাজটা হলো কার্সরটাকে লাইনের নিচে নামানো, অথবা আমরা যদি লাইন সহ কার্সরটা নিচে নামাতে চাই, লাইনের সামনে কার্সর রাখার পরে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে ওই লাইন সহ কার্সরটা নিচের দিকে নামতে থাকবে। ইন্টারের যে উপরে কিটা আছে এটার নাম হলো ব্যাক স্পেস। ব্যাক স্পেসের কাজটা হলো কার্সরের বাম পাশের লেখাগুলোকে কাটা। কার্সরের বাম পাশের লেখাগুলোকে কি করা, কাটা। যদি আমরা এই কার্সরের বাম পাশে যা থাকবে এগুলো যদি আপনি কাটতে চান কাটতে পারবেন ব্যাক স্পেসের সাহায্যে। ব্যাক স্পেস চাপ দিলে এগুলো কাটতে থাকবে। কিন্তু আমি যদি চাই যে এই ফাঁকাগুলো কাটবো তাহলে কি, তাহলেও ব্যাক স্পেস চাপ দিলে আপনি কাটতে পারবেন। যে কার্সর রাখার পরে যদি আপনি একটা চাপ দেন তাহলে দেখেন একটা ইন্টার দেওয়ার পরে যে পরিমাণ ফাঁকা হয়েছে সেই পরিমাণ আপনি কি করতে পারবেন, ডিলিট করে দিতে পারবেন। এরকম আপনি কেটে ফেলতে পারবেন যে কোনো জিনিস। এখানে আমরা কি কাটলাম, ফাঁকা অংশ কেটে দিলাম ব্যাক স্পেসের সাহায্যে। আমরা এখানে ফাঁকা অংশটা কি করে দিতে পারি, কেটে দিতে পারি ব্যাক স্পেসের সাহায্যে। আর সাধারণ অবস্থায় ব্যাক স্পেসটা হলো কার্সরের বাম পাশে লেখাগুলোকে কাটে। আমরা যদি ব্যাক স্পেস চাপ দিই তাহলে কার্সরের কোন পাশে লেখাগুলো কাটতে থাকবে, বাম পাশে, এই দাগের বাম পাশে যে লেখাগুলো থাকবে সেটা আপনি কাটতে পারবেন ব্যাক স্পেসের সাহায্যে। এরপর যে অপশনটা আছে সেটার নাম হলো এরপরে যে অপশনটা দেখাবো সেই অপশনের নাম হলো ডিলেট। ডিলেটের কাজটা হলো যে কার্সরের ডান পাশে লেখাগুলোকে কাটা। যদি আমরা এই লেখার কার্সরটা এই জায়গায়, যদি আমরা কার্সরটা এই জায়গায় রাখি, রাখার পর যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দেই তাহলে কার্সরের বাম পাশে লেখাগুলো কাটতে থাকবে। আর যদি আমরা ডিলেট চাপ দেই তাহলে কার্সরের ডান পাশে লেখাগুলো কাটতে থাকবে। আর আমরা যদি কন্ট্রোল এ চাপ দেই মানে সিলেক্ট করি, তারপরে ডিলেট দিলেও সব লেখা কাটবে, ব্যাক স্পেস দিলেও সব লেখা কেটে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কার্সরের কখনো ডান পাশের লেখা যদি আমাদের কাটার প্রয়োজন হয় তাহলে আমাদের কি করতে হবে, ডিলেট চাপ দিতে হবে। ডান পাশের কোনো লেখা কাটতে চাইলে আমাকে ডিলেটে প্রেস করতে হবে, আর বাম পাশের লেখাগুলো কাটতে চাইলে আমাকে ব্যাক স্পেসে প্রেস করতে হবে। তাহলে আমরা ব্যাক স্পেসের কাজ হলো কার্সরের বাম পাশের লেখা কাটা, আর ডিলেটের কাজ হলো কার্সরের ডান পাশের লেখাগুলো কাটা। আর সিলেক্ট অবস্থায় ডিলেট দিলেও সব লেখা কেটে যাবে, ব্যাক স্পেস দিলেও সব লেখা কেটে যাবে। তাহলে আমরা এটা দুইটার কাজটা বুঝতে পারলাম। তাহলে আমরা ব্যাক স্পেস এবং ডিলেটের কাজটা ভালোভাবে বুঝতে পারলাম। এরপরে যেটা কাজ সেটা হলো ইনসার্ট। এখন আমরা ইনসার্টের কাজ সম্পর্কে জানব। ইনসার্টের কাজটা আমরা যখন কোনো লেখালেখির কাজ করি, লেখালেখির কাজ করার পরে যদি দেখা যায় যে মাঝখানে আমাদের কোনো ওয়ার্ড বাদ পড়ে যায়, কোনো ওয়ার্ড লেখার প্রয়োজন হয়, তাহলে দেখবেন অনেক সময় কম্পিউটারে একটা ওয়ার্ড লিখলে ওই ওয়ার্ড লেখা হয় ঠিকই, কিন্তু ডান পাশে থেকে আরেকটা ওয়ার্ড কেটে যায়। এই কাজটা থেকে আপনি যদি রক্ষা পেতে চান তাহলে আপনাকে এই কিতে একটা প্রেস করতে হবে। ইনসার্টের কাজটা হলো যে আমরা অনেক সময় লেখালেখি করার সময় দেখা যায় যে যখন আমরা রিভিশন দিতে চাই মাঝখানে কোনো ওয়ার্ড
যদি ভুল হয়ে যায় যে একটা ওয়ার্ড কম লিখে ফেলছি, এই ওয়ার্ডটা যদি আমরা আবার লিখতে চাই তাহলে দেখা যাবে যে অনেক সময় ইনসার্টের চাপ লাগলে আপনি একটা ওয়ার্ড লিখলে ডান পাশে থেকে কার্সরের ডান পাশের লেখাগুলো একটা ওয়ার্ড কেটে যাবে। আপনি যতই ওয়ার্ড লিখবেন ডান পাশ থেকে ততই ওয়ার্ড কি করতে থাকবে, কাটতে থাকবে। এই কাজটা সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা ইনসার্টে চাপ দিলে তাহলে দেখা যাবে যে আমি যখনই একটা ওয়ার্ড লিখবো আরেকটা ওয়ার্ড কাটবে না। এটা সবসময় হয় না, যখন হবে তখন আপনি বুঝতে পারবেন। যখন আপনি মাঝখানে কোনো ওয়ার্ডের মাঝখানে কোনো জিনিস লিখতে যাবেন তখন যদি আপনি দেখেন কখনো যে আপনার কার্সরের ডান পাশের লেখাগুলো কাটতেছে, তখন আপনি এটা একটা চাপ দিবেন, তাহলে আর কাটবে না। এরপরে যে কাজটা দেখবো সেটা হলো হোম এবং ইন্টের কাজ দেখব। হোম এবং ইন্ট, হোম এবং ইন্টের কাজটা হলো যে আমরা যদি হোম এবং ইন্ট কার্সরটা এখন দেখেন আমাদের কার্সরটা কোথায় আসছে, লাইনের একবারে শুরুতে আসছে। আমি যদি এই কার্সরটা একবার লাইনের শেষে আনতে চাই তাহলে কিবোর্ড থেকে ইন্ট কিতে চাপ দিতে হবে। ইন্ট কিতে চাপ দিলে একবারে কার্সরটা কি হয়ে যাবে, লাইনের শেষে চলে আসবে। আর হোমে চাপ দিলে কার্সরটা একবারে লাইনের প্রথমে চলে আসবে। তাহলে আমরা লেখালেখি করার সময় বিভিন্ন সময় যখন আমাদের দরকার হবে এই কার্সরটা এক চাপেই আমাদের প্রথমে অথবা শেষে নেওয়ার প্রয়োজন, তখন আমরা হোমে চাপ দিলে এক চাপে প্রথমে চলে যাবে আর ইন্টে চাপ দিলে এক চাপে শেষে চলে যাবে। এরপরে যে কাজটা দেখাবো সেটার নাম হলো পেজ আপ পেজ ডাউন। যদি আমরা পেজের উপর নিচে দেখতে চাই তাহলে পেজ আপ পেজ ডাউনের সাহায্যে উপর নিচে দেখতে পারবো। পেজের আপে চাপ দিলে পেজের উপরে দেখতে পারবেন, পেজ ডাউনে চাপ দিলে পেজের নিচের অংশ দেখতে পারবেন। অথবা অনেকগুলো পেজ থাকলে আপনি পেজ আপ চাপ দিলে উপরের পেজগুলোতে যেতে থাকবেন আর পেজ ডাউনে চাপ দিলে নিচের পেজগুলোতে যেতে পারবেন। এরপরে যেটা হচ্ছে মুভিং অ্যারো। মুভিং অ্যারোর কাজটা হলো কার্সরটাকে নড়াচড়া করানো। এটা শুধু আপনি এই যে লেখার উপর দিয়ে কার্সরটা কী করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। আপনি যখন ডাউন অ্যারো চাপ দিবেন তখন নিচের দিকে আসবে কার্সর, আপ অ্যারো চাপ দিলে উপর দিকে যাবে, রাইট অ্যারো চাপ দিলে ডান দিকে যাবে, লেফট অ্যারো চাপ দিলে বাম দিকে যাবে। এটা শুধু এই লেখার উপর দিয়ে আপনি কার্সরটাকে কী করতে পারবেন, মুভিং করতে পারবেন, নড়াচড়া করতে পারবেন। কিন্তু আপনি যদি চান এই সাদা জায়গায় কার্সরটা নড়াচড়া করাবেন তাহলে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা এই মুভিং অ্যারোর কাজটা শিখলাম যে মুভিং অ্যারোর সাহায্যে কার্সরটাকে কী করা যাবে, বিভিন্ন কারণে লেখার উপরে নড়াচড়া করানোর দরকার হয় বা আমরা লেখার উপরে যে কোনো জায়গায় কার্সর নেওয়ার জন্য মুভিং অ্যারোটা ব্যবহার করে থাকি। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা না হলো সেটা হলো প্রিন্ট স্ক্যান। এটার কাজটা হলো স্ক্রিনশট দিয়ে। আমরা মোবাইলে যেরকম স্ক্রিনশট দেই কোনো জিনিসকে স্ক্রিনশট দিয়ে আমরা কি করতে পারি, ছবি আকৃতিতে রেখে দিতে পারি। এরকম আমরা যদি চাই কম্পিউটারে কোনো জিনিস, কম্পিউটারের কাজ আমরা স্ক্রিনশট দিব, তাহলে আমরা এটার সাথে স্ক্রিনশট দিতে পারবো। স্ক্রিনশট দেওয়ার জন্য সাপোজ মনে করি আমরা এই ডেস্কটপটা স্ক্রিনশট দিব, অথবা আমরা এই কাজটা করতেছি, এই কাজটা কী করব, স্ক্রিনশট দেব। তাহলে যদি আমরা এই প্রিন্ট স্ক্যানে ক্লিক করি তাহলে এটা স্ক্রিনশট হয়ে যাবে। এটা স্ক্রিনশট হয়ে যাবে। যেহেতু আমি এটা 11 ব্যবহার করি, উইন্ডোজ 11, তার জন্য এখানে আপনাকে সিলেক্ট করতে বলতেছে যে আপনি কতটুকু স্ক্রিনশট দিবেন। এই যে প্লাসের মতো আকৃতি হয়ে গেছে, আমি সুন্দর করে ডার্ক করলাম যে আমি এতটুকু স্ক্রিনশট দিতে চাই, এতটুকু স্ক্রিনশট হয়ে গেছে। ওকে, এখানে আমি মার্কআপে ক্লিক করলাম অ্যান্ড শেয়ারে ক্লিক করার পরে আমাকে এখানে স্ক্রিন শেয়ারটা এখানে আমাকে দেখাবে যে আমার এটা স্ক্রিনশট হয়ে গেছে। এটা আমি এখন কি করব, সেভ করতে পারি। সেভ করতে চাইলে সেভ করতে পারি। আমি কোথায় সেভ করবো, ডেস্কটপে সেভ করবো। ডেস্কটপে ক্লিক করে সেভে ক্লিক করলাম। এটা দেখবেন যে এটা ডেস্কটপে কী হয়ে গেছে, সেভ হয়ে গেছে স্ক্রিনশট। এই যে স্ক্রিনশটটা যেটা আমরা এখন দিয়ে নিলাম। তাহলে এরকম যে কোনো জিনিসের স্ক্রিনশটটা আপনি দিতে পারবেন। তবে এটা উইন্ডোজ 11 গুরুত্বপূর্ণ কাজের জন্য আমাদের বিভিন্ন সময় স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হবে। তো স্ক্রিনশট দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। যে স্ক্রিনশট যেহেতু আপনি যদি XP অথবা 7 চালান তাহলে এরকম স্ক্রিনশটে চাপ দিলে স্ক্রিনশটটা অটোই হয়ে যাবে। স্ক্রিনশট হওয়ার পরে আপনি যেখানে এই স্ক্রিনশটটা রাখতে চান সেখানে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করে পেস্ট ক্লিক করলেই, ডান বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করলে স্ক্রিনশটটা কী হবে, এখানে চলে আসবে। এই দেখেন স্ক্রিনশটটা এখানে কী হলো, চলে আসলো। কিন্তু আমার এখানে যেহেতু আমি 11 ব্যবহার করি তার জন্য এখানে স্ক্রিনশট আলাদাভাবে সেভ হয়, কিন্তু XP অথবা
7-এ এটা সরাসরি কি হবে, এরকম আমাদের এই সিলেক্ট করার জন্য অপশন দিবে না, আমরা যেরকম সিলেক্ট করলাম এরকম সিলেক্ট করার অপশনটা দিবে না। এটা শুধু আপনি যেখানে রাখা দরকার মাইক্রোসফট ওয়ার্ডে রাখতে চাইলে মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকে নিয়ে আপনি পেস্টে ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল ধরে ভি সাব দিতে পারেন। ভি সাব দিলেই দেখা যাবে যে এটা পেস্ট হয়ে যাবে। ওকে, এরপরে যেটা আমরা দেখব গুরুত্বপূর্ণ কিটা আছে নাম্বার লক। নাম্বার লকে একটা চাপ দিলেই আপনি এই নাম্বারগুলো সব লক হয়ে যাবে, আপনি এই নাম্বারগুলো লিখতে পারবেন না। এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনি লিখতে পারবেন, কিন্তু এই নাম্বারগুলো আপনি কি করতে পারবেন না, লিখতে পারবেন না। তখন আবার কি করতে হবে, এই নাম্বার লগে আরেকটা চাপ দিলেই এই বাতিটা আবার জ্বলে যাবে। তার মানে এই বাতিটা জ্বালানো থাকলে আপনি এই সংখ্যাগুলো লিখতে পারবেন, নাম্বারগুলো লিখতে পারবেন। আর যদি এটা নিবানো থাকে তাহলে এই অপশনগুলো কাজ করবে না, যেই নাম্বারগুলো কাজ করবে না। এছাড়াও এখানে কিছু চিহ্ন আপনি দেখতে পারেন, এই যে কিছু চিহ্ন আছে, এই চিহ্নগুলো আপনি ব্যবহার করতে পারেন এটা লক থাকা অবস্থায়ও। যদিও এগুলো এত গুরুত্ব নাই, তারপর আপনি নাম্বার লকের বাতি নিভিয়ে দেখতে পারেন যে এই অ্যারোতে চাপ দিলে কি হয়। এই ডিলিটের চাপ দিলে ডিলিট হবে, এখান থেকে যেমন আমরা লেখা ডিলিট করি এরকম, যে ডিলিটের চাপ দিলে ডিলিট হবে। এই যে পেজ আপ পেজ ডাউন, ঠিক আছে, এই কাজগুলো কি করা যাবে, এগুলো কাজ করবে। কিন্তু হোম এগুলো কাজ করবে, কিন্তু এই নাম্বারগুলো এখানে বলতেছে নাম্বার লক, তার মানে এই নাম্বারগুলো শুধু লক হয়ে যাবে, এই নাম্বারগুলো আপনি তুলতে পারবেন না। যদি এটার নাম্বার লকে চাপ দিয়ে বাতিটা নিভিয়ে দেন তাহলে এই নাম্বার লকের উপরে যে চিহ্নগুলো আছে এগুলো কাজ করা যাবে, নাম্বারগুলো কাজ করা যাবে না। নাম্বার লকের উপরে বলতে আমি যেটা আপনি বোঝাতে চাইতেছি সেটা হলো যে টুর নিচে দেখেন একটা অ্যারো আছে, তার মানে এটা ডাউন অ্যারো। এই যে 8-এর নিচে একটা অ্যারো আছে, এটা আপ অ্যারো। এই যে হোম, পেজ আপ, পেজ ডাউন, এগুলোর আপনি কাজ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে কিবোর্ড সম্পর্কে ডিটেলস আলোচনা করার চেষ্টা করলাম। যদিও কিবোর্ডের অনেকগুলো কাজ, তবে আমরা সংক্ষেপে কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমাদের এই কাজগুলো আপনাদের ভালো লাগে, যদি আপনি নতুন কিছু শিখতে পারেন আমাদের কাছ থেকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।